পশ্চিম বাংলার একটা আলাদা স্থান আছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের গায়ে একই রক্ত। এপারেও বাঙালি, ওপারেও বাঙালি, এপারেও আমরা বাংলায় কথা বলি, তারাও বাংলায় কথা বলে। সেটাকে আমরা আহ, আহ, মূল্যায়ন করতে চাই, বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে। এর কথা বললেন যে যেখানে 14 লক্ষের মতো হিন্দুকে বেনাগরিক করা হয়েছে এবং এ করা হয়েছে, তো এটা কিন্তু তিনি করতেন। তো যেহেতু কোয়ালিশন গভর্নমেন্ট, কাজেই তিনি এখন এটা করতে পারছেন না। এবং আগামী নির্বাচনে আমি মনে করি বিজেপির আসার সম্ভাবনা খুব কম। মানুষকে পরাজিত করবার মতো কোনো অস্ত্র কিন্তু আবিষ্কার হয়নি। এবং আপনি যতই মানুষকে দেয়ালের দিকে পুশ করতে থাকবেন, একবার না একবার তারা কিন্তু আপনার ঘুরে দাঁড়াবে। আরবিতে একটা প্রবাদ আছে, যখন একটা ক্লাসরুমে আপনার 10 জন ছেলে থাকে আর 3 জন মেয়ে থাকে, তো শিক্ষক এসে যদি বলে যে ছেলেরা দাঁড়াও, তো ওটা মেয়েদের জন্যও প্রযোজ্য হয়। যখন মেজরিটিকে অ্যাড্রেস করা হয় তখন মাইনরিটি অটোমেটিক্যালি সেখানে অন্তর্ভুক্ত হয়। কাজেই কর্নেল ওলি চলে গেছেন, জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। এই দুটো দল, বাংলাদেশে তো শত শত দল, দলের কোনো শেষ নাই। তো সেখানে দুটো দল আসেনি বা ডাকা হয়নি, তাতে ঐক্যের কোনো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। তাছাড়া জাতীয় পার্টি হলো শেখ হাসিনার মানে সহযোগী দল। 2024 ইলেকশনেও তারা পার্টিসিপেট করেছিল। তারা গৃহপালিত বিরোধী দল ছিলেন এবং এক সময় বিরোধী দলে থাকার পরেও হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। পরে অনেক সমালোচনা হওয়ার পরে মানে চক্ষু লজ্জার ভয়ে তারা আর মন্ত্রী হয়নি। তো কাজে সেই দলটা তো ডাক পাওয়ার কথা না, বরং তাদের জেলখানায় থাকার কথা। এখনো ঘুরে বেড়াচ্ছে, এটাই আমার কাছে আশ্চর্য মনে হয়। আর কর্নেল ওলি একাই, তার পার্টি, উনি একাই একজন। এখন সেটা কেন তিনি চলে গেছেন এটা আমি এখনো জানি না। পরে নাকি তালিকায় ওনার নাম ছিল না, তো উনি, নাম ছিল না। আমরা তো জানি যে এগুলো আগে থেকে ইনভাইটেশন পাঠানো হয়। তো না শোনেন, আমার বিয়ের যখন বিয়ে হয়, আমার নিজের ভাস্তিকেই দাওয়াত দিতে আমি ভুলে গেছিলাম। তো এইরকম ঘটনা ঘটে। তো এইগুলো এখন কি করবেন? পরে যখন দেখা গেল যে বিয়েতে নাই, তখন তাকে ওই হাত পা ধরে আবার আনার ব্যবস্থা করা হলো, মানে এই ধরনের ব্যবস্থা আর কি। তো যাই হোক, আমি দীপক ব্যাপারীর কথায় আসি। তিনি খুব বাস্তবসম্মত কথা বলেছেন এবং ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে যুদ্ধের কোনো সম্ভাবনা নাই। আমি সেটা বিশ্বাস করতে চাই। তার কথায় যে আকুতিটা প্রকাশ পেয়েছে সেটা হলো যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক হবে, সেখানে পশ্চিম বাংলার একটা আলাদা স্থান আছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের গায়ে একই রক্ত। এপারেও বাঙালি, ওপারেও বাঙালি, এপারেও আমরা বাংলায় কথা বলি, তারাও বাংলায় কথা বলে। সেটাকে আমরা মূল্যায়ন করতে চাই, বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে। যেমন ধরেন, আমরা খুব সস্তায় ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারি। এখন আমরা যদি ভারতে না যেতে পারি, তাহলে হয় আমাদেরকে যেতে হবে থাইল্যান্ডে, না হলে মালয়েশিয়াতে। এই দুটো দেশেই তো এইখানে ভালো চিকিৎসা পাওয়া যায়। পাকিস্তানে তেমন কোনো সুবিধা নাই। তো সেদিক থেকে এটা খরচ অনেক বেশি পড়ে যাবে। কাজে আমরা চাই যে ভারতে আমরা গিয়ে, বিশেষ করে পশ্চিমবাংলায়, চেন্নাইতে বা অন্য অন্য কোনো জায়গায় শিক্ষা নিতে। তো সেখানে তো ভারত আপনার ওই ভিসা বন্ধ করে দিয়েছে। তো এরই প্রোটেস্ট হিসাবে বোধহয় মনে হয় আগরতলাতে ভিসা দেওয়া হতো, সেটা বাংলাদেশ বন্ধ করেছে আর কি, আক্রমণ হওয়ার পরে। এখন উনি যেটা, দীপক ব্যাপারী যেটা বলেছেন যে ওখানকার হিন্দুরাই নির্যাতিত হচ্ছে আপনার এই বিজেপি দ্বারা, আমি বিশ্বাস করতে চাই এটা সত্যি। এটা খুবই সত্যি কথা, তিনি সত্যি কথা বলেছেন এবং এটাই সত্যি। আমি এটা ফলো করি। দেখেন, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হয়েছে। সেখানে ওই যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, বুলডোজার বাবা তাকে বলা হয় আর কি, আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, তিনি তো ভোটে হেরে গেছেন। তার মানে ভারতের সাধারণ মানুষ এখনো বুদ্ধি বিভ্রান্ত হননি যে রাম মন্দির তৈরি করে তাকে ভোটে জেতানো কিন্তু যায়নি। এবং আমি ধন্যবাদ জানাই ভারতের মানুষকে যে মোদির মুখে তারা লাগাম লাগিয়েছে এবার ভোটে। না হলে কিন্তু ওই যে আপনার নাগরিক পুঞ্জি, এগুলো উনি যে আসামের কথা বললেন যে যেখানে
14 লক্ষের মতো হিন্দুকে বেনাগরিক করা হয়েছে এবং ইয়ে করা হয়েছে। তো এটা কিন্তু তিনি করতেন। তো যেহেতু কোয়ালিশন গভর্নমেন্ট, কাজেই তিনি এখন এটা করতে পারছেন না। এবং আগামী নির্বাচনে আমি মনে করি বিজেপির আসার সম্ভাবনা খুব কম, কারণ তারা যে কর্মকাণ্ডগুলো করছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে। আর এই যে আপনার আজকাল টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আপনি পৃথিবীর যে কোনো খবর আপনি পেতে পারেন। আমিও আজকে একসাথে লিখেছি যে ভাই, আপনারা ভারতের মানুষ, আপনারা বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে, তো এখানে টেলিফোনে আপনারা কথা বলতে পারেন, নিজেরা আসতে পারেন, দেখে যেতে পারেন। কথা বলেন না কেন? আপনারা বাংলাদেশে তো অনেক হিন্দু আছে, তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করেন যে ভাই কি হচ্ছে এখানে। তো এইভাবে এই মিডিয়া বলছে, আর সেগুলোর উপরে আপনারা, আমি তো দীপক ব্যাপারীর কথায় যা বুঝলাম ওটা ওখানকার মানুষও বিশ্বাস করে না, আমরা বরং বেশি বিশ্বাস করি আমার মনে হয়। কিন্তু তো এই রোহিঙ্গাদের এখন মানে এদের কোনো আর বাপ মা নাই, কেউ আর তাদেরকে দেখাশোনাও করে না, ওই কিছু টাকা পয়সা দেয়, ওই দিয়ে তারা চলে আর কি, মানে এদের চলে। এদের ভবিষ্যৎ যে কি হবে তাও আমি জানি না। আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা এই দেশকে রিকোয়েস্ট করে, ওই দেশকে রিকোয়েস্ট করে যে তাদেরকে নাও, তাদেরকে নিয়ে ওখানে রাখো। আমার কথা হলো এদের মাতৃভূমি হলো আপনার মিয়ানমারের সেই আরাকান, তো সেখানে তারা ফিরে যাবে। তো আমি প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে আমরা 3 লাখ রোহিঙ্গাকে আমরা প্রশিক্ষণ দিই, সামরিক প্রশিক্ষণ, অস্ত্র দেই, অর্থ দেই, সাহায্য করি আরাকান স্বাধীন করার জন্য। এই যে ওখানে যে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, এরা কিন্তু গোলে হরিবোল দিয়ে বসতো, কিন্তু এতে ওখানে গোলে হরিবোল দিয়ে হয়তো আরাকান স্বাধীনই করে ফেলত, কিংবা ওখানকার আরাকান আর্মি কিন্তু বাধ্য হতো এদেরকে গ্রহণ করার জন্য, যে ঠিক আছে ভাই, তোমরা আমরা মিলে যুদ্ধ করে এই জানতাকে পরাজিত করে তোমরাও আসো, আমরাও আসি, একসঙ্গে বসবাস করি। এই কথাটা আমি কিন্তু প্রথম দিক থেকে বলে আসছিলাম। তো যে আশ্বাসটা আপনাকে আমি দিতে চাই দীপক ব্যাপারী, সেটা হলো 47-এ যারা এখান থেকে গেছে ভারতে, তাদেরকে যদি বাংলাদেশে দিতে চায়, বাংলাদেশে অন্য কিছু করতে চায়, এদেরকে কিন্তু রোহিঙ্গাদের মতো আমরা কিন্তু প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণ দিয়ে ওই পশ্চিমবাংলায় তাদের এই স্থানটা একেবারে বিজেপি শূন্য করে ওখানে যারা যারা অনন্তকাল থাকতে পারে স্বাধীন হয়ে, সেই ব্যবস্থা কিন্তু করা হবে। কারণটা হলো, আমি আর্মির জেনারেল হিসেবে বুঝি, মানুষকে পরাজিত করবার মতো কোনো অস্ত্র কিন্তু আবিষ্কার হয়নি। এবং আপনি যতই মানুষকে দেয়ালের দিকে পুশ করতে থাকবেন, একবার না একবার তারা কিন্তু আপনার ঘুরে দাঁড়াবে, এবং সেদিন কিন্তু আর কোনো রেহাই থাকবে না। এই যে বিজেপির যে মোদির যে আপনার এই যে একটা ডিস্ট্রাকটিভ পলিটিক্স, আপনার এই যে ধর্মকে ব্যবহার করে প্রত্যেকটা মসজিদের নিচে এখন তারা ওই খুঁজে পাচ্ছে, মন্দির খুঁজে পাচ্ছে। আর এইটার নির্যাতনের হাতিয়ার হয়েছে ওখানকার আদালতগুলো। হ্যাঁ, ওখানে গিয়ে বলে যে হ্যাঁ ওটা করতে হবে, সার্ভে করতে হবে, করে টোরে তারপরে কি হলো না হলো, একটা নাকি কি পাওয়া গেছে ওখানে। হ্যাঁ, এই করে করে কালকে তো দেখলাম এক টিভিতে বলতেছে যে 1810 খ্রিস্টাব্দে বা 1810 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশরাই নাকি ওটা সার্ভে করে বলেছিল যে এইখানে শিব মন্দির আছে, ওইখানে ও মন্দির আছে। এখন দেখেন, এইগুলোর করে কিন্তু পার পাওয়া যাবে না। আমি একসাথে লিখেছি রে ভাই, যে আপনারা যদি ভারতের সমস্ত বিজেপি যদি সমস্ত মন্দির মসজিদ ভেঙে দেয়, স্থাপনগুলো ভেঙে দেয়, ওর ইতিহাস তো মুছে ফেলতে পারবে না। একদিন না একদিন ওখানকার মানুষই কিন্তু ওখানে কিন্তু মসজিদ তৈরি করবে। আমি সবাইকে বলছি, হিন্দু মুসলমান এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা মানে যখন আসবে, তখন তুলসী গাবার্ডকে নিয়ে একটা কথা হচ্ছে যে উনি ইসকনের, এবং উনি আসার পরে মানে ক্ষমতা নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে কিনা। জেনারেল ফজলুর রহমান, দেখেন, আপনাকে একটা কথা বলি আমি, তুলসী গাবার্ড কোন ক্ষেতের মূলা, এটা কোন ক্ষেতের মূলা আমি সেটা বলতেছি। ওরা সিআই এর বোধহয় দায়িত্ব পাচ্ছে, সে কোন ক্ষেতের মূলা? ওখানকার আপনার আমেরিকান পলিসি অন্যরকম পলিসি, ওই পলিসির বাইরে প্রেসিডেন্টও যেতে পারে না। হ্যাঁ, সামগ্রিকভাবে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে যে মেক আমেরিকা গ্রেট, তো আমেরিকাকে গ্রেট বানাতে গিয়ে তারা একটা আইসোলেশনিস্ট মুভমেন্ট বা ওই ধরনের পলিসি তারা গ্রহণ করবে, নিজেকে আইসোলেট করার।
মানে বিদেশে তারা অত বেশি ইনভলভ থাকবে না। কাজে তুলসী গেবাটও আপনার বাংলাদেশে ওইভাবে করতে পারবে না। আমি আপনাকে যেমন আজকে গতকালকে বিদান্ত পেটাল উনিও তো যে মন্তব্য করেছেন চিন্ময়ের পক্ষে, তাতে কি মানে মনে হয় কিনা যে আসলে চিন্ময়ের পক্ষে বলে নাই, আমি পক্ষে বলে নাই আর কি, মানবাধিকার তারা ওয়াকেবহাল নয় চিন্ময়ের ব্যাপারটা, তারা ওয়াকেবহাল নয় ওইভাবে, সেটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে। আমি বলি ঋষি সুনাক তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, হিন্দু ছিল, গরু পূজা করতো। সে যখন ওই যে ক্ষমতায় বসে তখন সেখানে মন্ত্র পাঠ করা হয়েছে, তো সে ভারত কি করেছে? কোনো কিছু হয়েছে বলেন আপনি? আচ্ছা, তারপরে আপনার এই যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সে তো যখন এই ক্ষমতায় বসাতে 5-10 মিনিট এমনি দাঁড়াই ছিল, শুধু খালি ওই ইস্কনের মন্ত্র পাঠ করা হয়েছিল। তো ওতে হলোটা কি? কিছুই তো হয়নি। তো এখন প্রশ্ন হলো যে ও তুলসী গেবাট কিছুই হবে না, এখানে কিছুই হবে না, কিছুই করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করবেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যেমন হিন্দুরা ভোট দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু ওখানে মুসলমানরা ভোট দিয়েছে। কাজেই তিনি কিন্তু ইনডাইরেক্টলি বলেছেন যে আমি এগুলো নজর রাখবো, দেখবো যাতে ওখানে বন্ধ হয় সবকিছু। তো কাজেই এখানে আমেরিকাতে আপনার হিন্দু মুসলমান বলেন বা জিউস বলেন, মোটামুটি সমপর্যায়ে চলে আসছে এখন, কিছু কম বেশি। কাজে সবাই কিন্তু ওখানে ইনফ্লুয়েন্স করতেছে, সবাই বড় বড় পদে আছে, সবাই বড় বড় ইন্টেলেকচুয়াল ওখানে আছেন। মুসলমানের মধ্যে যেমন আছে, হিন্দুর মধ্যে আছে, ওখানে অ্যাক্টিভিস্ট আপনার ইহুদিদের মধ্যে তো আছেই। তো কাজে এগুলো নিয়ে আমার মনে হয় না মাথা খারাপ করার কিছু আছে। আমি যেটা মনে করি, যেটা দীপক ব্যাপারী বললেন, যে বাস্তবতাকে মানে গ্রহণ করে বাস্তবতার নিরিখে আমাদের এই সম্পর্কটা গড়ে তোলা উচিত। এবং আমি খুব আশাবাদী যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। আমার মনে হয় ভারত থেকে যখন পররাষ্ট্র সচিব এখানে আসছে, আমি সেটাকে স্বাগত জানাই, এবং আমি মনে করি অনেকটা উনি আসলে আলোচনার মাধ্যমে অনেক কিছুই কিন্তু নিরসন হবে বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস হলো যে ভারতে এই যে পশ্চিমবাংলায় যে বই মেলা, আমি দীপক ব্যাপারীকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা স্টেটমেন্ট দিতে বলে যে না, এখানে বইমেলা হবে, আমরা চাই তারা আসুক, স্বাগত জানাই, এবং আমরা নিরাপত্তার কোনো রকমের অভাব হবে না। তাহলে আমার মনে হয় যে একটা ব্যবসায়িক বিষয়, আর তাছাড়া বাংলার একটা সাংস্কৃতিক বন্ধন, সব মিলে আমার মনে হয় বাংলাদেশে যারা আছেন তারা বোধহয় না করবেন না। আর ইতিমধ্যে তো যদি পররাষ্ট্র সচিব এসে ঘুরে যান এবং সেই নিশ্চয়তা দেন, তাহলে আমার মনে হয় সেটা হতে পারে। এবং আমরা প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ, আমরা চাই উভয় দেশ, আমরা উভয়ের সম্পদ ব্যবহার করে জনগণের জীবনমানের উন্নয়ন করব। সৎ প্রতিবেশী হিসেবে একে অপরকে সম্মানের আসনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করব। আর বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যরকম, এবং এই সম্পর্ক আমরা ভবিষ্যতে আরও পুষ্প পল্লবে বিকশিত হোক, সেটাই আমরা চাই। এবং আমি দীপক ব্যাপারীকে অনুরোধ করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট না, পশ্চিমবাংলা গভর্নমেন্ট আমাদের বাঙালিদেরকে পশ্চিমবাংলায় যাওয়ার ব্যাপারে আলাদা কোনো ব্যবস্থা করতে পারেন কিনা সহজতরভাবে, সেই জিনিসটা আমি চিন্তা করে দেখতে বলবো আর কি। কারণ আমরা পশ্চিমবাংলায় যেতে চাই, সেখানকার চিকিৎসা নিতে চাই, তাদের সঙ্গে মেলামেশা করতে চাই, এবং তারা আমরা মিলে আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করতে চাই। ধন্যবাদ।